ঠিক আছে, দেখো আজকে আমরা কি পড়বো? এই 2, 3, 4, 5 এই কোয়েশ্চেন গুলো হয়নি, এগুলো একটু লিখে নাও। 2, 3, 4, 5 এই যে এই কোয়েশ্চেন গুলো। ইন হোয়াট ওয়ে ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অপোজিট টু ডিফিউশন? লেখো লেখো, কপিতে লেখো। তাহলে লেখো লেখো লেখো। আগের তো গুলো হচ্ছে তোমার ট্রু ফলস ছিল, ট্রু ফলস গুলো হয়ে গেছে। দেখো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ এ প্যাসিভ ট্রান্সপোর্ট ইন হুইচ লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। চ্যাপ্টার নাম্বার, চ্যাপ্টার নেম দাও, কোন চ্যাপ্টার এটা, পেজ নাম্বার দাও, কোন পেজে কোশ্চেন গুলো আছে। ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট অপোজিট কেন, এটা অ্যানসারটা লেখো। The active transport is passive transport. Active transport is passive transport in which energy is not needed. Active transport is passive transport in which energy is not needed and movement of particles is is towards the concentration gradient. Towards the concentration gradient মানে কি বলতে পারবা? হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। এবার লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, whereas active transport whereas active transport is a transport in which তো আগেরটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে দিছি, হ্যাঁ ওটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কে ডিফিউশন করো। হ্যাঁ, ডিফিউশন ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, তারপরে কি বললাম, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ এ ট্রান্সপোর্ট ইন হুইচ এনার্জি ইজ needed and movement of particles is opposite to concentration gradient. ঠিক আছে, তারপরে 3 নম্বরটা দেখো, a cell kept in a certain solution bursts after some time. Comment upon the kind of solution. দেখো, the solution is hypotonic solution. Hypo, hypotonic solution with respect to the cell in which concentration of water is higher than inside of the cell. তারপরে 4 নাম্বার, which process, diffusion, osmosis or active transport needs involvement of energy? Active transport.
তারপরে 5 নম্বর, ক্যান উই কল ডিফিউশন প্যাসিভ ট্রান্সপোর্ট? ইয়েস, ইয়েস, কমা, if so how? Because in diffusion, no energy is needed, and movement of particles occur towards the concentration gradient, occurs towards the concentration gradient. ঠিক আছে? চলো, টার্জিডিটি এন্ড ফ্ল্যাসিডিটি, শুরু করি। ধরে নাও টার্জিডিটি মানে কি, যে ধরে নাও একটা সেল, হ্যাঁ একটা সেল, এটার সেল ওয়াল আছে, ভাববা সেল ওয়াল আছে, হ্যাঁ না হলে সেল ওয়াল মানে প্ল্যান্ট সেল, সেল ওয়াল না থাকলে আবার বাস্ট করে যাবে। যাই হোক, সেল ওয়াল থাকুক চাই না থাকুক, মোট কথা এটা হাইপোটনিক মিডিয়ামে আছে। হাইপোটনিক মিডিয়াম মানে বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন লো। তাহলে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন মানে ওয়াটারের, ও জল ভিতরে ঢুকবে, সেল মেমব্রেনটা ফুলে যাবে, হ্যাঁ কি না? সেল মেমব্রেনটা ফুলে যাবে, ফুলে একদম ম্যাক্সিমাম ফুলে গেল, ম্যাক্সিমাম একদম ফুলে গেল, ইমাজিন। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় টার্জিডিটি, তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় টার্জিডিটি। আর ফ্ল্যাসিডিটি কি? ধরে নাও একটা সেল হাইপারটনিক মিডিয়ামে আছে, হাইপারটনিক মিডিয়াম, এটা ছিল হাইপোটনিক মিডিয়াম। হাইপারটনিক মিডিয়ামে আছে যেখানে ওয়াটারের কনসেন্ট্রেশন বাইরে কম, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি। তাহলে কি হবে, ওয়াটার ভিতর থেকে বাইরে বেরোয় যাবে, সেক্ষেত্রে সেল মেমব্রেনটা শ্রিঙ্ক হতে শুরু করবে, সেল ওয়াল থেকে দূরে মানে ভিতরের দিকে ঢুকে যেতে শুরু করবে। এই কন্ডিশনটাকে আবার বলে ফ্ল্যাসিডিটি, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ফ্ল্যাসিডিটি। তাহলে দেখো এখানে টার্জিডিটি এন্ড ফ্ল্যাসিডিটি, প্রথমে টার্জিডিটিটাই বেশি মানে দেওয়া আছে, পরে ফ্ল্যাসিডিটি দেওয়া আছে। যে এভরি লিভিং প্ল্যান্ট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ ফ্লুইডস, কোনো না কোনো বাইরে কোনো না কোনো জল টল কিছু একটা আছে। রুট হেয়ার যেরকম, রুট হেয়ারের চারিদিকে কি আছে, ওয়াটার আছে, সয়েলের ওয়াটার আছে। তো all such cells are subject to osmosis and water continues to enter as long as the cell sap is more concentrated than the surrounding fluids, মানে সবসময় অসমোসিস হতেই আছে, হয় জল ঢুকছে না হলে জল বেরোচ্ছে। সো when a cell reaches, এই যে এটা, when a cell reaches a state where it cannot accommodate any more water, মানে এত জল ঢুকে গেছে যে আর জল ঢোকার জায়গা নেই, ইট ইজ ফুললি ডিস্টেন্ডেড মানে একদম ফুলে গেছে, ইট ইজ কল্ড টার্জিড এন্ড দ্য কন্ডিশন ইজ কল্ড টার্জিডিটি। ঠিক, বুঝতে পারছো? টার্গার প্রেসার কি? যখন একটা সেল পুরো টার্জিড কন্ডিশনে আছে, মানে ভিতরে এত জল যে জল বাইরের দিকে প্রেসার দিচ্ছে, জল বাইরের দিকে প্রেসার দিচ্ছে, তাহলে এটাকে কাউন্টার করার জন্য নিউটনের থার্ড ল, সেল ওয়ালটা কি করবে, অপোজিট ডাইরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেসার দিবে, হ্যাঁ কি না? এই সেল ওয়াল যে প্রেসারটা দিচ্ছে এটাকে টার্গার প্রেসার বলে, এটাকে টার্গার প্রেসার বলে। জল যেটা প্রেসার দিচ্ছে ওটা না, কিন্তু অপোজিট ডাইরেকশনে ইকুয়াল অ্যামাউন্টে যে প্রেসারটা সেল ওয়াল দিচ্ছে সেটা হচ্ছে টার্গার প্রেসার। যে দেখো এখানে লেখা আছে যে when a cell is turgid its wall is stretched under pressure from inside, ভিতর থেকে ওয়ালটা পুরো স্ট্রেচ হয়ে আছে, and in its turn
ইট প্রেস দ্য সেল কন্টেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার, মানে ভিতরের দিকের সেল কন্টেন্টটা, মানে ওয়াটার তো বাইরের দিকে দিচ্ছে, ভিতরের সেল কন্টেন্ট মানে বাইরের ওয়ালটা ভিতরের দিকে সেন্টারের দিকে, টুয়ার্ডস দ্য সেন্টার, মানে সেন্টারের দিকে যে অপোজিট ইয়েটা দিচ্ছে। ভিতরে কি আছে? সেল কন্টেন্ট আছে। ভিতরে কি আছে? সেল কন্টেন্ট। ভিতরের দিকে যে অপোজিট ফোর্সটা দিচ্ছে, the pressure of the cell content on the cell wall is called Targar pressure, and the pressure, sorry, এইটাকে টার্গার প্রেসার বলেছে। সেল কন্টেন্ট ওয়ালে যে প্রেসারটা দিচ্ছে এটাকে টার্গার প্রেসার বলেছে। আর অপোজিট প্রেসারটাকে কি বলছে দেখি, and the pressure কি বলেছে, exerted by the cell wall on the cell content is called wall pressure, sorry, এটাকে আবার ওয়াল প্রেসার বলে। তাহলে আগেরটা আমি ভুল বললাম। দেখো সেল মেমব্রেন থাকলে না বাস্ট হয়ে যায়, অ্যানিমাল সেল জেনারেলি বাস্ট হয়ে যায়, তাই এটা প্ল্যান্ট সেল দিয়েই বুঝতে হবে। অ্যানিমাল সেলের টার্জিডিটি হয় না, বাস্ট হয়ে যায়, কারণ অ্যানিমাল সেলের সেল ওয়াল নেই তো। এইটা টার্গার প্রেসার হবে না, এটা ভুল বলেছি। এটা কি হবে? এটা হবে ওয়াল প্রেসার। সেল ওয়াল যেটা দিচ্ছে এটা হচ্ছে ওয়াল প্রেসার, আর ওয়াটার যেটা বা সেল কন্টেন্ট যেটা প্রেসার দিচ্ছে এটা হবে টার্গার প্রেসার। এটা হবে টার্গার প্রেসার, ঠিক আছে? তাহলে দেখি এই কেন এই টার্জিডিটির সিগনিফিকেন্স কি প্ল্যান্ট সেলের মধ্যে, ওটা একটু দেখে নিই। যাই হোক, যে ইফ এনি টাইম দ্য সেল ওয়াল ইজ আনএবল টু বিয়ার দ্য টার্গার প্রেসার ইট রাপচার্স। কথাটার মানে হচ্ছে, ধরে নাও একটা সেল, ওর ভিতরে জল ঢুকে গেছে, এবার ওয়াটার প্রেসার দিচ্ছে, তার মানে এটা টার্গার প্রেসার। ইফ টার্গার প্রেসার মনে করো 10, ইফ টার্গার প্রেসার মনে করো 10, এবার ওয়াল প্রেসার মনে করো আমি বললাম 7, মানে টার্গার প্রেসার ইজ মোর দেন ওয়াল প্রেসার, মানে বাইরের দিকে প্রেসারটা বেশি, তাহলে কি হবে বলো? ফেটে যাবে, বার্স্টস আউট, সেল মানে সেলটা ফেটে ভিতরের সেল কন্টেন্ট বাইরে চলে যাবে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স when fruits and vegetables sometimes burst। অনেক সময় জলে ভিজিয়ে রাখলে, ধরো আঙ্গুর টাঙ্গুর বা এগুলো ফুলে ফেটে যায় না, ভেজিটেবলসও অনেক সময় ফেটে যায়, এটাই। আর যদি ব্যালেন্স স্টেট বলে, যদি ব্যালেন্স স্টেট কথাটার মানে কোনো বোঝো, যদি টার্গার প্রেসার ইজ ইকুয়াল টু ওয়াল প্রেসার হয়, ব্যালেন্সড, তাহলে জল আর ভিতরে ঢুকবেও না, জল আর বাইরে বেরোবেও না। নো মোর, হ্যাঁ একটু করে ফাটিয়ে বলো। হ্যাঁ, সো নো মোর ওয়াটার ইজ এন্টারিং অর লিভিং। ব্যালেন্স স্টেট মানে কি, নো মোর ওয়াটার ইজ এন্টারিং অর লিভিং ইট, its target pressure counterbalance the wall pressure, মানে target pressure is equal to wall pressure, therefore there is no further absorption of water, মানে জল ঢুকবে না, বেরোবেও না, even though the concentration of solute inside the cell may be greater than that of outside of the cell, মানে ভিতরের কনসেন্ট্রেশন হাই থাকুক, ভিতরের কনসেন্ট্রেশন হাই, বাইরের কনসেন্ট্রেশন লো। এটা কিসের কনসেন্ট্রেশন বলেছে বলতো? সলিউশনের কনসেন্ট্রেশন, সলিউশনের কনসেন্ট্রেশন। সলিউশনের কনসেন্ট্রেশন হাই মানে ওয়াটারের কনসেন্ট্রেশন লো, আর সলিউশনের কনসেন্ট্রেশন লো মানে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই। এটা আমি আগেও বুঝিয়েছিলাম, হ্যাঁ কি না? কি তাহলে হিসাব মতো কি, হাই কনসেন্ট্রেশন বাইরে ওয়াটারের, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন লো, হিসাব মতো জল বাইরে থেকে ভিতরে ঢোকার কথা, কিন্তু এখানে টার্গার প্রেসার ইকুয়াল টু ওয়াটার প্রেসার হয়ে যাওয়াতে বা এইরকম কন্ডিশনেও জল ভিতরে আর ঢুকতে পারবে না। বুঝলা কথাটা? দেয়ার ইজ নো ফার্দার অ্যাবজর্পশন অফ ওয়াটার। তো যাই হোক, এই যে এখানে ইয়েটা দেখবা, এই ছবিটা ভালো করে দেখবা, এটা হচ্ছে টার্গার প্রেসার, এইটা হচ্ছে তাহলে অপোজিট ডাইরেকশনে সেন্টারের দিকে যেটা হচ্ছে ওটা হচ্ছে ওয়াল প্রেসার, এটা টার্গার প্রেসার, এটা ওয়াল প্রেসার। এইবার কথার কথা মনে করো যে, এবার হচ্ছে তোমার কি, বাইরে মনে করো ওয়াটার বেশি, বাইরে ওয়াটার বেশি, ভিতরে মনে করো ওয়াটার কম, তাহলে হাই টু লো, এই যে বাইরে ওয়াটার বেশি,
ভিতরে ওয়াটার কম, তাহলে হাই টু লো, এই যে অসমোটিক প্রেসারের জন্য জল ঢুকছে। তো কতক্ষণ ধরে ঢুকবে স্যার? যতক্ষণ না পর্যন্ত টার্গার প্রেসার আর ওয়াল প্রেসার ব্যালেন্স ইকুয়াল হয়ে যাচ্ছে ততক্ষণ ঢুকতে থাকবে। এবার চলে আসা হচ্ছে ফ্ল্যাসিডিটি। এবার চলে আসা হচ্ছে ফ্ল্যাসিডিটি। ফ্ল্যাসিডিটি কি বললাম? যে যদি যদি বাইরে ওয়াটার কম থাকে, ভিতরে ওয়াটার অনেক বেশি থাকে, তাহলে হাই টু লো বাইরের দিকে জল বেরোবে। আর জল বেরোলে, কথা না, জল বেরোলে সেল মেমব্রেনটা ধীরে ধীরে শ্রিঙ্ক হতে শুরু করবে, হ্যাঁ কি না? আর সেল ওয়াল থেকে ডিস্টেন্সটাও বাড়তে থাকবে। বাইরে জল বেরো, এই যে শ্রিঙ্ক হয়ে যাওয়া কন্ডিশনটাকে ফ্ল্যাসিডিটি বলে। আর এই যে শ্রিঙ্ক হওয়ার প্রসেসটাকে প্লাজমোলাইসিস বলে। কন্ডিশনটাকে ফ্ল্যাসিডিটি বলে, প্রসেসটাকে প্লাজমোলাইসিস বলে। সেটা, এটা শুধু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ। when a living cells such as the cell of the leaf or aquatic plant, যাই হোক না কেন, মোট কথা প্ল্যান্টের সেল is placed in fresh water, it remains in a fully distant condition. Its plasma membrane remains in close contact with the cell wall and presses against it, just like a rubber bladder of a football pushing against the leather casing. কথাগুলোর মানে বুঝতে পারছো? মানে একটা ফুটবলের ভিতরে যে লেদার একটা যে ব্লাডার থাকে, বাইরে লেদার কেসিং থাকে, ভিতরে ব্লাডার থাকে। এবার হাওয়া ভরালে একদম মানে বাইরের লেদার কেসিং এর খুব কাছে ব্লাডারটা চলে আসে, হ্যাঁ কি না? পুরো একদম ডিসটেন্ট কন্ডিশনে আছে, পুরো কোথায় গেল, ডিস্টেন্ডেড কন্ডিশনে আছে যদি জল ঢোকে, এইটা বলেছে। তা এটা এত অব্দি ছিল হচ্ছে তোমার আগের কনসেপ্টটা, মানে টার্জিডিটির কনসেপ্টটা ছিল। এবার কি বলেছে যে ইফ দিস প্ল্যান্ট সেল ইজ নাও কেপ্ট ইন 5% সল্ট সলিউশন ফর এ ফিউ মিনিটস, ইট উইল লুজ ইটস ডিস্টেন্ডেড অ্যাপিয়ারেন্স। কথাটার মানে হচ্ছে যে এইবার মনে করো এমন একটা সেল, সেল ওয়াল, সেল মেমব্রেন মানে ফুটবল, ভিতরে ব্লাডার, ওটাকে 5% সল্ট সলিউশনে রাখা হলো, মানে বাইরে সল্টও আছে প্লাস ওয়াটারও আছে, ভিতরে মনে করো শুধু ওয়াটার আছে, শুধু ওয়াটার আছে। তাহলে বাইরে সল্ট থাকাতে সলিউশনের কনসেন্ট্রেশন হাই, মানে ওয়াটারের কনসেন্ট্রেশন লো, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই। তাহলে ওয়াটার হাই থেকে লো বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেলে ব্লাডারটা লেদার লেদার কেসিং থেকে ভিতরে ঢুকে যাবে, হ্যাঁ কি না? পাম্পটা কমে গেল। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় ফ্ল্যাসিড কন্ডিশন। মানে প্রসেসটাকে বলে প্লাজমোলাইসিস। It will lose its distended appearance, the cytoplasm will shrink and the plasma membrane will withdraw from the cell wall, মানে সেল ওয়াল থেকে দূরে, সেল ওয়াল থেকে দূরে সরে যাবে। This shrinkage from cell wall is called plasmolysis, and the cell in this state is said to be limp or flaccid. The condition is called flaccidity. অ্যাকচুয়াল ঘটনাটা এখান থেকে লেখা আছে, এখান থেকে। আগেরটা তো প্লাস এই তোমার টার্জিডটাই বলা আছে। সো ফ্ল্যাসিডিটি ইজ দ্য রিভার্স অফ টার্জিডিটি। এবার যদি মনে করো এই ফ্ল্যাসিড হয়ে যাওয়া সেলটাকে, এই ফ্ল্যাসিড হয়ে যাওয়া সেলটাকে আবার মনে করো হাইপোটনিক মিডিয়ামে রাখলাম। ফ্ল্যাসিড হয়ে যাওয়া সেলটাকে আবার মনে করো হাইপোটনিক মিডিয়ামে রাখলাম। হাইপোটনিক মিন্স বাইরে ওয়াটার বেশি, ভিতরে ওয়াটার কম, তাহলে বাইরের থেকে আবার ওয়াটার ঢুকবে। তাহলে এটা এটা কি হয়ে যাবে, প্লাজমোলাইসিস স্টেটে আছে, ওটা আবার রিভার্স হয়ে যাবে, হ্যাঁ কি না? ওটাকে আবার বলে ডিপ্লাজমোলাইসিস। এটা এখান থেকে ইফ হাউএভার এ প্লাজমোলাইজড a plasmolized cell is returned to water before it is dead, মানে ওটা মানে ফ্ল্যাসিডিটি হতে হতে মারা যাওয়ার আগে যদি আবার ওয়াটারের মধ্যে রেখে দিই, its protoplasm again swells up pressing the turgid against the cell wall. The recovery of the reversal of plasmolysis is called deplasmolysis. ঠিক আছে, এটা আবার এখান থেকে এত অবধি পড়বা, ডিপ্লাজমোলাইসিসটা এখান থেকে এত অবধি পড়বা।
আচ্ছা, the terms defined তাহলে এখানে ডেফিনেশন গুলো দেওয়া আছে। টার্জিডিটি ডেফিনেশন, প্লাসিডিটি ডেফিনেশন, প্লাজমোলাইসিসের ডেফিনেশন। আর এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা নাম্বার কন্ডিশনে দেখো তো, আগে বি নাম্বারটা দেখো। এইটা হচ্ছে সেল ওয়াল, হ্যাঁ কি না? এইটা হচ্ছে সেল ওয়াল, ভিতরে সবুজ জায়গাটা হচ্ছে সেল মেমব্রেন সমেত ভিতরের প্রোটোপ্লাজমটা। তার মানে কি সেল ওয়াল থেকে অনেকটা ডিস্টেন্সে আছে, হ্যাঁ কি না? তার মানে এটা ফ্ল্যাসিড কন্ডিশনে আছে, মানে প্লাজমোলাইজড, এই যে দেখো প্লাজমোলাইজড হয়ে আছে। আর এইখানে দেখো, এইটা হচ্ছে সেল ওয়াল, এই যে এটা মনে করো সেল ওয়াল। আর সবুজ মানে ভিতরের সাইটোপ্লাজমটা একদম মানে গায়ে গায়ে লেগে আছে, হ্যাঁ কি না? তার মানে এটা আছে হচ্ছে তোমার টার্জিড কন্ডিশনে আছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে দেখবা, এই ছবিগুলো কিন্তু আসে পরীক্ষায়, ছবিগুলো দিয়ে কোশ্চেন দেবে। তোমাদের এই কোশ্চেনটা কেমন বানিয়েছে? দুইটা ছবি, দুইটা পিক্টোরিয়াল কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তাহলে ওপরের দিকে একটা মনে হয় ডিফারেন্স আছে, কি কি ডিফারেন্স আছে দেখি। ডিফিউশন, তারপরে কি আছে অসমোসিস, এখানে কি আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না? এটা তো আমাদের আগের দিনের পড়া, এটা দেখে রাখবো। কোনো এখান থেকে সমস্যা হলে আমি আবার পরে বুঝিয়ে দেবো। মিটিংটার আগে, কিছুটা আগে তো কমপ্লিট করি, তারপরে দেখি না মিটিং। হ্যাঁ, এই ছবিটাও খুব ভালো, এই ছবিটা খুব পপুলার ছবি। হ্যাঁ, এই ছবি পপুলার কেন, মানে এই ছবিটা দিয়ে কোয়েশ্চেন প্রচুর আমি দেখেছি সিবিএসসি আইসিএসসি গুলো থেকে। তো দেখো এখানে ধীরে ধীরে সেল ওয়ালের সাথে সেল মেমব্রেনের ডিসটেন্সটা ধীরে ধীরে বাড়ছে। সেল মেমব্রেন সমেত প্রোটোপ্লাজমটা একটা কর্নার্ড হয়ে গেছে, মানে এটা প্লাজমোলাইসিস হয়ে গেল। এগুলা কোয়েশ্চেন কিন্তু আসে যে প্লাজমোলাইসিস অকার্স ইন হুইচ সলিউশন, হাইপারটনিক, হাইপোটনিক, আইসোটনিক, অল অফ দিস, এরকম। হাইপারটনিক মানে বাইরে ওয়াটার কম, বাইরে ওয়াটার কম ভিতরে ওয়াটার বেশি, তাহলে ভিতর থেকে বাইরে জল বের হয়ে যাবে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব আসবে। তোমরা হাইপোটনিক মিডিয়ামে কি হয়, হাইপারটনিক মিডিয়ামে কি হয়, এগুলো। তো স্যার, এই প্লাজমোলাইসিস, সরি, এই টার্জিডিটি ব্যাপারটাকে প্ল্যান্ট কিভাবে ইউজ করে, এটা কেন করলাম আমরা? ডিফিউশন কেন করে? আমরা জানি ওয়াটার বা পার্টিকেলস কে ভিতরে ঢোকানোর জন্য বা বাইরে বের করার জন্য। অসমোসিস কেন করে? ওয়াটারকে এন্টার করানোর জন্য। কিন্তু টার্জিডিটির সিগনিফিকেন্সটা কি? এক নম্বর হচ্ছে টার্জিডিটি প্রোভাইডস রিজিডিটি টু সফট টিস্যুস সাচ অ্যাজ দ্য লিভস। লিফ কিন্তু, গাছের লিফ কিন্তু, তোমার গাছের অন্যান্য, রং করো না, কনসেন্ট্রেশন ব্রেক করবে না। টার্জিডিটি লিফ কিন্তু প্ল্যান্টের অন্যান্য যে পার্ট গুলো আছে তার থেকে কিন্তু অনেক নরম, তাই কি না? তো নরম যে সেলগুলো হয়, ওই সেলগুলো তো যদি মনে করো প্রেসার খুব কম থাকে, তাহলে একটু হাওয়া হলো বা একটু বৃষ্টির ফোঁটা পড়লো জোরে, তাহলে তো লিফ টিপ সব ছিঁড়ে যাবে। ভিতর থেকে প্রেসারটা দিয়ে থাকাতে এটা রিজিড কন্ডিশনে থাকে। রিজিড, সলিড কে রিজিড বলে না, একদম সলিড হয় না, কিন্তু মানে রিজিডিটিটা প্রোভাইড করে, মানে একটু হার্ডনেস, একটু স্ট্রেংথ প্রোভাইড করে। when there is not enough water in leaf, it wilts। উইল্টস মানে কি, তোমার পাতাটা এরকম করে নিচে নেমে যায়। দেখবা যে খুব গরম পড়েছে, জল বেশি পাচ্ছে না প্ল্যান্টটা, দেখবা যে প্ল্যান্টের পাতাগুলো এরকম নুয়ে গেছে, এরকম ভাবে নিচের দিকে এরকম ভাবে নেমে যায়, ওটাকে উইল্টস বলে। তার মানে উইল্ট মানে তারপরে ঝরেও যেতে পারে, দ্যাট ইজ দ্য পেটিওল এন্ড ল্যামিনা বিকাম লুজ এন্ড দ্য লিভ ড্রুপস ডাউন। এই যে ড্রুপস ডাউন মানে কি, নিচের দিকে এরকম ঝুঁকে যাও। So wilting of leaves is usually noticed when a plant is exposed to the hot afternoon sun, when the amount of water is lost during transpiration is more than the water absorbed through the root। মানে একটা মনে করো প্ল্যান্ট আছে, এর লিফ আছে, এ যতটা না ওয়াটার অ্যাবজর্ব করছে, ধরে নাও 10টা ওয়াটার অ্যাবজর্ব করছে, কিন্তু এত গরম
যে মনে করো 15টা ওয়াটার ছেড়ে দিচ্ছে, মানে অ্যাবজর্ব ওয়াটারের থেকে যে অ্যামাউন্ট অফ ওয়াটার লস, মানে ট্রান্সপিরেশনের জন্য যতটা ওয়াটার ছেড়ে দিল ওটা অনেক বেশি, মোর কিসের থেকে, ওয়াটার অ্যাবজর্ব, যতটা অ্যাবজর্ব করলো তার থেকে। ওয়াটার লুজ হয়ে গেল, লুজ হয়ে গেলে কি হয়ে যাবে, এরকম করে লিফটা নিচের দিকে এরকম করে উইল্ড বা ড্রুপ ডাউন হয়ে যাবে, নিচের দিকে এরকম করে ঝুঁকে যাবে, মানে কি ফ্ল্যাসিড হয়ে গেল ওর সেলগুলো। পেটিওল কাকে বলে, লিফের এই পার্টটাকে, এই যে এই পার্টটাকে, যেইটা হচ্ছে তোমার ব্রাঞ্চের সাথে লেগে আছে, এটাকে পেটিওল বলে। তো পেটিওলের সেলগুলো ফ্ল্যাসিড হয়ে যাওয়াতে পেটিওলটা এরকম করে ঝুঁকে গেল। কিন্তু আবার ইভিনিং এর সময় যখন টেম্পারেচার একটু কমে যায়, টেম্পারেচার যখন কমে যায়, কমে গেল, তারপরে ট্রান্সপিরেশন হচ্ছে একটু কমে যাচ্ছে, মানে জল অত বেশি ছাড়ছে না, হ্যাঁ, কিন্তু আবার ওয়াটার আবার অ্যাবজর্ব করছে ঠিকঠাক, তখন আবার রিস্টোর হয়ে গেল, মানে লিফটটা আবার আগের পজিশনে চলে আসলো। তাহলে এটা হচ্ছে একটা টার্জিডিটির একটা সিগনিফিকেন্স। কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, এরকম লিফটটা এরকম যে ছিল, এরকম থাকাতে অসুবিধা কি ছিল, এটা লিফটটাকে এরকম সবসময় আহ মানে ইরেক্ট পজিশনে কেন থাকতে হয়, তাহলে ভালো করে সানলাইট পাবে, বুঝলা কি না, ড্রুপ হয়ে থাকলে সানলাইট অত পাবে না। স্ট্যান্ডিং বা, হ্যাঁ, বলো কোয়েশ্চেন কি। হ্যাঁ, ওটা ওটা আলাদা জিনিস, ওদের টাচ সেনসিটিভ প্ল্যান্ট থাকে, তখন ওদের হয় কি, ওদের পেটিওলের যে সেলগুলো থেকে জল বেরিয়ে জাইলেমের মধ্যে ঢুকে যায়, যখনই টাচ করবে ওইটা চলে যায় ওই সেনসিটিভ সেলগুলো, ওটাকে ডিটেক্ট করে আশেপাশের সেলগুলোকে সিগন্যাল পাঠায়, তখন আশেপাশের সেলগুলো ওয়াটার লুজ করে, ওয়াটার ছেড়ে দেয়। এটা জাস্ট ওদের একটা ইভলিউশন, এটা এটার কোনো ন্যাচারাল, মানে ওরা এটা এই কারণে করে যে এটা একটা কাইন্ড অফ প্রোটেক্টিভ মেজার, নিজেকে বাঁচানোর জন্য, যে আমাকে কোনো গ্রেজিং অ্যানিমাল খেতে এসছে, এবার আমি আমার পাতাগুলোকে বুঝিয়ে ড্রুপ ডাউন করে রেখি, তাহলে আমি অতটা এক্সপোজড হবো না, হয়তো আমাকে দেখতে পাবে না, বা আমার ওই লিভ গুলো বেঁচে যাবে। এটা একটা জাস্ট মানে প্রোটেক্টিভ বা মানে ইয়ে মেজার। প্লাজমোলাইসিস ইন প্র্যাকটিস, প্লাজমোলাইসিস, তুমি হচ্ছে তোমার প্লাজমোলাইসিস দিয়ে আমরা কি করতে পারি, আমরা আমাদের হিউম্যানের কাজে কি কি কাজে লাগাতে পারি। যেমন ধরে নাও, আহ, যদি মাংস বা মাছ থাকে, ওগুলোকে আমরা সল্ট, হলুদ লবণ মাখিয়ে রাখি, ধরে নাও পরের দিন রান্না করবো, হলুদ লবণ মাখিয়ে রাখি কেন, কারণ যাতে ব্যাকটেরিয়া গুলো মারা যায়। এবার মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, বাইরে মনে করো সল্ট মাখিয়ে রাখা হয়েছে, মানে মাংসের গায়ে সল্ট মাখিয়ে রাখা আছে, ব্যাকটেরিয়া চলে এসছে, তাহলে বাইরে সল্ট আছে, তার মানে বাইরে ওয়াটার কম, আর ভিতরে ব্যাকটেরিয়ার ভিতরে মনে করো ওয়াটার বেশি, তাহলে কি হয়ে যাবে, জল ব্যাকটেরিয়ার বডির থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে ব্যাকটেরিয়াটা প্লাজমোলাইসিস হয়ে ব্যাকটেরিয়াটা মরে যাবে। এই মানে এটা ফুড প্রিজার্ভেশন এক ধরনের। সবকিছুর পেছনে একটা সাইন্টিফিক রিজন আছে, বুঝলা, সবকিছুর পেছনে একটা সাইন্টিফিক রিজন আছে। তারপরে চলে আসো উইডস, এই যে ক্রপ ফিল্ডে যে জঙ্গল হয়ে যায়, ওগুলোকেও কিন্তু সল্ট সলিউশন, মানে হাই কনসেন্ট্রেটেড সল্ট সলিউশন স্প্রে করলে ওই উইডস এর লিভ গুলো প্লাজমোলাইসিস হয়ে মরে যায়, মানে উইডস এর লিভ থেকে জলগুলো বেরিয়ে যায়, বাইরে তো প্রচুর প্রচন্ড সল্ট, মানে ওয়াটার কম, সেই জন্য উইডস এর ইয়ে থেকে জল বেরিয়ে উইডস গুলো মারা যায়। এটা হচ্ছে একটা আহ ইয়ে তোমার হচ্ছে প্রোটেক্টিভ মেজার। এক্সেসিভ অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার্স ইন এগ্রিকালচার ফিল্ড মে সিমিলারলি ড্যামেজ দ্য রুট, এই যে এটাও একটা কথা, উইডস ক্যান বি কিল্ড ইন, আচ্ছা, এক্সেসিভ অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার, ফার্টিলাইজার কি, ফার্টিলাইজার হচ্ছে লবণ, ইউরিয়া, মানে ইউরিয়া কি, ইউরিয়া একটা লবণ, অ্যামোনিয়াম সালফেট এগুলো লবণ, ফার্টিলাইজার এগুলো। তো এগুলো দিলে অনেক সময় কি হয়, যে এত বেশি ফার্টিলাইজার দেওয়া হয়ে গেছে, এবার তোমার ক্রপের যে রুট গুলো আছে বা উইডস এর যে রুট গুলো আছে, বাইরে এত বেশি সল্ট, মাটির মধ্যে ফার্টিলাইজার বেশি মানে কি মাটির মধ্যে সল্ট বেশি হয়ে গেছে, আর তার মানে কি ওয়াটারের কনসেন্ট্রেশন কম, তাহলে ভিতর থেকে বাইরের দিকে জল বেরিয়ে যাবে, ওর রুটটা ড্যামেজ হয়ে যাবে।
যে ড্যামেজ দ্য রুটস। করতে তো পারে, কিন্তু কত করবে, কত এনার্জি খরচ করবে? এগুলো হচ্ছে প্লাজমোলাইসিস ইন প্র্যাকটিস। আচ্ছা স্যার, আর একটা তো বুঝলাম যে লিফকে সোজা রাখার জন্য টার্জিডিটি সিগনিফিকেন্স আছে। আর কোনো সিগনিফিকেন্স? জার্মিনেশনে হেল্প করে, টার্গার প্রেসার জার্মিনেশনে হেল্প করে। আমরা একটু আগে কি দেখলাম, যে ইফ টার্গার প্রেসার, সরি, ইফ টার্গার প্রেসার ইজ মোর দেন ওয়াল প্রেসার, তাহলে কি হয়ে যাবে? সেলটা বার্স্ট হয়ে যায়, হ্যাঁ কি না? তো এরকম করেই একটা সিড যখন সয়েলের ভিতরে থাকে, সিডটা প্রথমে কি করে, যে জলকে অ্যাবজর্ব করতে থাকে। সিড কোটটা জলকে অ্যাবজর্ব করতে থাকে। অ্যাবজর্ব করতে থাকে মানে কি, টার্জিডিটি বাড়ছে, টার্গার প্রেসার বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা কন্ডিশনে চলে যায় যখন টার্গার প্রেসার ইজ মোর দ্যান, সরি, টার্গার প্রেসার ইজ মোর দ্যান ওয়াল প্রেসার। তখনই সিড কোটটা বার্স্ট হয়ে যায়, আর ভিতরে জার্মিনেশন হয়ে রেডিক্যালটা প্রথমে বাইরে বেরিয়ে আসবে, তারপরে আরো ওয়াটার অ্যাবজর্ব করবে। রেডিক্যাল মানে কি, রুট, তাই কি না? আরো ওয়াটারকে অ্যাবজর্ব করবে, ওই ওয়াটারটা ভিতরে ঢুকে কেমিক্যাল রিয়াকশন করে তারপরে প্রিমিউলটা শুট হয়ে বের হয়ে আসবে। তাহলে জার্মিনেশনেও হেল্প করে, যে টার্গার প্রেসার helps to push through the hard ground, as in mushrooms and in a seedling. Sometimes the root of certain trees have been seen to crack the walls of concrete floor. দেখো না বট গাছ, এগুলো মানে বড় বড় কংক্রিট ফ্লোর বা ওয়ালের গায়েও ঢুকে যাচ্ছে, এতটা টার্গার প্রেসার দিতে পারে। This again is due to টার্গার প্রেসার। আচ্ছা, 3 নাম্বার কোনো সিগনিফিকেন্স? আর একটা সিগনিফিকেন্স আমি বলি, দেখো, ধরে নাও এইখানে হচ্ছে তোমার, এটা মনে করো একটা প্ল্যান্টের স্টেম, এটা মনে করো রুট, এইটা মনে করো রুট হেয়ার, আর ভিতরে মনে করো জাইলেম, ভিতরে মনে করো জাইলেম। এবার রুট হেয়ারের সবার প্রথম সেলটা কি? এপিডার্মিস। তারপরে 2-3টা লেয়ার থাকে কর্টেক্স, তারপরে থাকে এন্ডোডার্মিস, আর একটু